রাঙাচোর থেকে আপনি কুলি হয়েছেন, কুলি থেকে আপনি আমি জীবনে আমরা শিকদারের ফাঁসি এই এরশাদ শিকদার আমি তো মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাব। একটা বস্তির ছেলে যার কিনা দুই বেলার ভাত জোটানো কষ্টকর ছিল এবং সে কিভাবে বাংলাদেশের ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান এবং বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিমিনাল হয়ে ওঠে সেই গল্প শোনাবো আজকে তোমাদেরকে। সো ইয়া, লেটস স্টার্ট। বাংলাদেশের কিংপিং যে কিনা মার্ডার, ড্রাগ ডিলিং, কালোবাজারি, টেররিজমের মতো কাজ করে এবং জীবনে এমন এমন কাজ করে যা বলে বোঝানো সম্ভব না। সো ইয়া, আজকে আমি তোমাদেরকে এরশাদ শিকদার সম্পর্কে বলবো। এরশাদ শিকদারের জন্ম 1995 সালে ঝালকাঠি জেলার মাদারগোনা গ্রামে হয়। ওর ফ্যামিলি অনেক গরিব ছিল এবং ওর বাবা বান্দে আলী অনেক ধরনের জব করতো, যেমন লেবারের কাজ, কোনো সময় জিনিসপাতি খোঁজ করা এক্সেট্রা। এরশাদ শিকদার যখন 15 বছর বয়সে পা ফেলে তখন তার বাবা ডিসাইড করে যে সে তার ছেলেকে তার বার্থ প্লেস খুলনা ডিস্ট্রিক্টে নিয়ে যাবে। এরশাদের মা সম্পর্কে তেমন কিছু জানা যায় নাই, কিন্তু একটা জায়গায় লেখা ছিল যে এরশাদের মা অনেক কম এজেই মারা গেছিল এবং তার মৃত্যু হয়েছিল ঔষধের টাকা না জোগাড় করতে পারায়। আর এরপর থেকেই নাকি এরশাদ নিজেকে তার মার মৃত্যুর জন্য দায় মনে করতো। এইখান থেকেই সে অনেক টাকা কামিয়ে বড়লোক হওয়ার চিন্তা করতো। এত ছোট বয়সে সে ডিসাইড করে নিয়েছিল যে সে একদিন বাংলাদেশের সবচেয়ে বড়লোক হয়ে ছাড়বে। খুলনা আসার পর এরশাদ সব ধরনের কাজই করতো টাকা জমা করার জন্য, যেমন মাছ ধরা, রেলওয়েতে ফুড সার্ভ করা, মিস্ত্রির কাজ, কুলির কাজ ইত্যাদি। কিন্তু এত কাজ করার পর ওর কাছে যত টাকা জমা হতো অত টাকা ওর জন্য ইনাফ ছিল না। একদিন রাতে ও যখন একজন প্যাসেঞ্জারের মালপাতি নিয়ে যাচ্ছিল তখন ও একটা প্যাসেঞ্জারের জুয়েলারি চুরি করার কথা ভাবে। এর আগে কোনো এমন কোনো কাজ করছিল না, কিন্তু স্টিল সে ভাবে যে এটা ওয়ান টাইম থিং, তাই সে চুরি করে নেয়। তো এখান থেকেই তার চুরি করা এবং চুরির মাল বেচে ইনস্ট্যান্ট টাকা পাওয়ার অভ্যাস হয়ে যায়। তো অনেক ভালো মতো মানুষদের সাথে মিশতে পারতো, ওর কথাবার্তায় মানুষ অনেক তাড়াতাড়ি ইনফ্লুয়েন্স হতো। তো নিজের সাথে মাল টানাটানি করা আলাদেরও চুরি করা শেখায়। তারপর থেকে তারা সবাই মিলে রেলওয়ে থেকে মাল চুরি করতো। 1994-এ সবাইকে নিয়ে এরশাদ নিজের একটা গ্যাং বানায় যার নাম দেওয়া হয় রাঙ্গাচোর। ওদের কথা শুনলে সেই সময় সবাই ভয় পাইতো, কারণ ওদের সম্পর্কে কেউ কিছু জানতো না যে ওরা কেমন দেখতে, ওদের এজ কি। ওরা জাস্ট একটা নাম জানতো যে রাঙ্গাচোর। তো এইসব চুরি করাকরি চলার সময় এরশাদের দেখা হয় নূর আলমের সাথে। নূর আলম আর এরশাদ ভাইয়ের মতো ছিল, বলতে গেলে নূর এরশাদের ডান হাত ছিল, কিন্তু এরশাদ নূরের উপর অন্ধবিশ্বাস করত। রাঙ্গাচোর বানানোর পর এরশাদ ভালোই টাকা কামাচ্ছিল। স্টিল ওর কাছে মনে হয় যে এটা ওর জন্য ইনাফ না, ও আর কতকাল রেলওয়েতে চুরি করবে। ও বড় কিছু করতে চাইতো। তাই 1997-এ ও রাঙ্গা গ্যাং থেকে বিশ্বাসযোগ্য কিছু লোকদের নিয়ে ও একটা নতুন গ্যাং বানায় যার নাম দেওয়া হয় রামাডা বাহিনী। রামাডা বাহিনীও প্রথমে রেলওয়েতে চুরি করতো খুলনা জেলা এবং এর আশেপাশের অঞ্চলে, কিন্তু আস্তে আস্তে গ্যাংয়ে অনেক পাওয়ারফুল মানুষ যোগ দিতে থাকে এবং এভাবেই তারা প্রথমে চুরি থেকে শুরু করে মারামারি, ডাকাতি আর টেররিস্ট অ্যাটাকেও পর্যন্ত জড়িয়ে পড়ে। তো সে সময় রামাডা গ্যাংয়ের কথা শুনলে সবাই অনেক ভয় পেত। এসব কথা ভেবে এরশাদের চিন্তা পাল্টে যায় এবং এখন তার নজর ছিল ঘাট এরিয়ায়। সে গ্যাংয়ের মাধ্যমে ঘাটের লোকদের ভয় দেখাইতো এবং শক্তিশালীদের নিজের গ্যাংয়ে যোগ দেওয়াইতো। এভাবে সে ঘাটের 4th এবং 5th এরিয়া নিজের দখলে নিয়ে নেয়। এত কিছু এবং এত পাওয়ার পরও এরশাদের লোভ মেটে না, তাই এখন সে আরও পাওয়ারের জন্য পলিটিক্সে জয়েন করা ডিসাইড করে। আগেই বলছিলাম যে এরশাদ অনেক ভালো মতো মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারতো, তাই সবাই তাকে অনেক পছন্দ করতো এবং যারা তাকে পছন্দ করতো না তাদের জন্য তো তার কাছে লোক ছিলই। সো সে পলিটিক্স জয়েন করে এবং কোন পার্টি জয়েন করে এটা আমি আর বলতেছি না, কারণ ভাই আমার এখনো বাঁচার ইচ্ছা আছে। পলিটিক্স জয়েন করার সাথে সাথে তার পাওয়ার অনেক গুণ বৃদ্ধি পায়। এরপরও খুলনায় কালোবাজারি করা শুরু করে, যেমন ড্রাগ সাপ্লাই, মারামারি, জমি হাতানো এক্সেট্রা। এসব কাজ চলার সময় এরশাদ নিজে অথবা নূরকে দেখাশোনা করার জন্য পাঠাইতো। এত কিছু পাওয়ার পরে এরশাদের লোভ থামতেছিল না, তাই যে কেউ ওর ইচ্ছার বিরুদ্ধে গেলে সে তাকে মেরে ফেলতো অথবা টর্চার করতে নিজের পাওয়ার ব্যবহার করে। বলা হয় যে এরশাদ 60+ লোকজনকে মারছিল নিজের সময় এবং ওই লাশগুলো ওপেনলি তো কোথাও ফেলতে পারতো না। তাই একদিন ঘাটে ড্রাইভ করার সময় একটা আইস ফ্যাক্টরি দেখে, যেটা খুব একটা চলতো না, কিন্তু স্টিল মেইনলি ওখানে মাছ ফ্রিজ করা, আইস গোলা, শরবত ইত্যাদির জন্য আইস তৈরি করা হতো। তো এরশাদ নিজের ক্ষমতা ব্যবহার করে ওই ফ্যাক্টরিটা নিজের দখলে নিয়ে নেয় এবং যাদের আইস লাগতো তাদের কাছে দ্বিগুণ দামে আইস বেচতো এবং ওদের কাছ থেকে ফোর্সফুলি অর্ডারও নিত। কিন্তু এরশাদ অনেক ক্ষমতাশালী ছিল, তাই সবাই তাকে ভয় পেত এবং তার সম্পর্কে কেউ কিছু বলতো না। যেহেতু ফ্যাক্টরিটা এখন এরশাদের দখলে ছিল এবং সেখানে এরশাদের লোকরাই কাজ করতো, তাই এরশাদ ফ্যাক্টরিটাকে নিজের টর্চার চেম্বার হিসেবে ব্যবহার করতো। আগেই বলছিলাম যে এরশাদ নিজের জীবনে 60-এর অধিক লোককে মারছে। সে ওই লোকগুলোর এখানে টর্চার করতো এবং তারপরেও যারা কথা মানতো না তাদেরকে এখানেই মার্ডার করা হতো। সে হাত পা বেঁধে ওদেরকে নদীতে ফেলে দিত অথবা ওদের হাত পা বেঁধে বস্তায় ঢুকায় শুধু মাথাটা বের করে ফেলে দিত।
যাতে দম আটকে ওদের মৃত্যু হয়। আরও বলা হয় যে সে মোস্টলি ডেড বডিটাকে কুমিরকে খাওয়াই দিত পিস পিস করে। তার কাছে কুমির ভরা একটা পুকুর ছিল। সো ভিডিওর এই পার্টটা একটু 18+ হয়ে যাবে, আর যেহেতু আমার চ্যানেলে বাচ্চা অডিয়েন্সও আছে, তাই এই ভিডিওটা এখানেই ছেড়ে দাও, অথবা টাইম স্ট্যাম্প দিয়ে দিচ্ছি, এই জায়গাটা স্কিপ করে চলে যাও। তো আবার এরশাদের জার্নিতে আসি। এরশাদ একজন খারাপ চরিত্রের মানুষ ছিল মেয়েদের বিষয়েও। সে নিজের জীবনে 6 বার বিয়ে করে এবং 1973 থেকে 1991 পর্যন্ত এরশাদ ফোর্সফুলি অনেক মেয়েদের সাথে খারাপ কাজও করে। আমি ওয়ার্ডটা বলতে চাচ্ছি না, বুঝে নাও তোমরা। এবং ও যদি কোনো সময় ধরা পড়ে যেত, সে ওই মেয়ের সামনেই তার স্বামীকে হত্যা করত। আর সেই মেয়ে যদি সুন্দর হতো, সে তাকে বিয়ে করে নিত অথবা নিজের বাসায় কাজের জন্য রেখে দিত। আর কি কারণে রাখতো সেটা আমি বলতে চাচ্ছি না। এরশাদের 5টা বাচ্চা ছিল, যার মধ্যে এশার নাম বেশি শোনা যেত, কারণ সে একজন টিকটকার ছিল। জান্নাতুল নওরিন এশা 4 মার্চ 2022-তে ঢাকাতে সুসাইড করে। কে গুলশানে নিজের ফ্ল্যাটে গলায় দড়ি নেওয়া অবস্থায় পাওয়া যায়। 1991-এ এরশাদ নিজের প্রাইমে ছিল। সে সময় ও অনেক সুন্দর একটা বাংলো বানায়, যার নাম স্বর্ণকমল দেওয়া হয়। বাংলোটা অনেক বড় এবং সুন্দর ছিল, কোনো হলিউড মুভির সেটের মতো। এসি, একগাদা রুম, সুন্দর ঝুমুর এক্সেট্রা। 1991-এও আবার পলিটিক্স পার্টি চেঞ্জ করে এবং এর জন্য ওর কানেকশন বাড়ে আর পাওয়ারও বেড়ে যায়। পার্টি চেঞ্জ করার পর অনেক বড় একটা অংশের জনতা ওর সাইডে ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে এত কিছুর পরে এরশাদের পাবলিকের জন্য একটা সফট কর্নার ছিল নাকি। মেবি এগুলো হয়তো পলিটিক্সের শো করার জন্য, কিন্তু স্টিল কেউ যদি জেনুইনলি ওর কাছে সাহায্য চাইতো, নর্মাল কোনো জনতা, সে নাকি সাহায্য করতো তাদের। এ সময় এরশাদের টাকার কোনো অভাব ছিল না, পাবলিক তার সাথে ছিল এবং অনেক বড় একটা বিজনেস এম্পায়ারও ছিল। আর তাছাড়াও সবাই এরশাদকে ভয় পেত অনেক। এরশাদ পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে নিজের সব ইললিগাল কাজ কারবার করতো। 1996-এও আবার পলিটিক্যাল পার্টি চেঞ্জ করে। ও যেহেতু নিজের সব কাজ জোর খাটাই করাইতো, তো এমনইও একটা টেন্ডারের কাজ নিতে চায়। কিন্তু এবার তার একজনের সাথে দেখা হয়, যার নাম ছিল খালিদ। খালিদ কাউকে ভয় পেত না। যেই জায়গায় সবাই এরশাদকে দেখে ভয় পেত, সেখানে খালিদই একমাত্র যে ওর সাথে চোখ মিলায় কথা বলতো। খালিদ স্ট্রিক্টলি বলে দেয় যে সে এরশাদকে টেন্ডার দিবে না। অবভিয়াসলি এই কথা এরশাদের এক ফোঁটাও ভালো লাগে না এবং সে ভেবে নেয় যে তাকে খালিদকে রাস্তা থেকে হাঁটাতে হবে। তাই এরশাদ নূরের সাথে প্ল্যান করে খালিদের বাড়িতে যায় এবং খালিদকে দেখার সাথে সাথে এরশাদের উপর অ্যাটাক করে দেয় এবং খালিদ অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এখনও নূর মনে করতেছিল যে এরশাদ শুধু ওকে ভয় দেখাইতে আসছে এবং ভয় দেখায় টেন্ডারের কাজটা নিয়ে ছেড়ে দেবে ওকে। কিন্তু এরশাদ রাগে প্রথমে ওকে অজ্ঞানগত অবস্থায় ইট দিয়ে মারে এবং চাকু নিয়ে ওর বুকের উপর উঠে অনেকবার আঘাত করে। ফলে খালিদ স্পটেই মারা যায়। এসব দেখে নূর কিছু বুঝে উঠতে পারতেছিল না যে কি হচ্ছে এখানে, এবং সে ভয়েও সেখান থেকে পালিয়ে যায়। তারপর এরশাদ একাই বডিটাকে নিয়ে খালিদের গাড়িতে নদীর কাছে গিয়ে ওকে ওর নিজের গাড়ি সহ নদীতে ফেলে দেয়, যাতে মনে হয় যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। খালিদের মার্ডারের পর পলিটিক্যাল পার্টি থেকে একজনা কোনো এক সোর্সের মাধ্যমে এই বিষয়ে সব জেনে যায় এবং সে এরশাদের ডার্ক পাস্ট সম্পর্কে সব জেনে গেছিল। তাই পাবলিকের সামনে ওকে এক্সপোজ করে দেওয়া হয় আর পার্টি নিজের মান সম্মান বাঁচানোর জন্য ওকে এক্সপেল করে দেয়। তো ফাইনালি 1991-এ এরশাদকে অ্যারেস্ট করা হয় এবং পুলিশ সব কিছু জেনে গেছিল ওর সম্পর্কে। আর সবচাইতে আশ্চর্যজনক কথা হচ্ছে যে ওর সম্পর্কে সব কিছু নূর বলে পুলিশকে। ইয়াপ, ওর রাইট হ্যান্ড নূর আলম। নূর বলে যে ও প্রথমে এরশাদের ভিতর নিজেকে দেখতে পেয়েছিল, দুইজনেই স্ট্রাগল করতেছিল লাইফে, কিন্তু পলিটিক্স জয়েন করার পর এরশাদের এই রূপ ওরা এক ফোঁটাও পছন্দ ছিল না। লাস্টেও মনে করে যে ওর সেই বন্ধু এখন আর নেই, তাই এসব ঠেকানোর জন্য ও পুলিশকে সব বলে দেয়। পুলিশ এরশাদের বাংলো আইস ফ্যাক্টরিতে রেইড মারে, যেখানে তারা অনেক বন্দুক, গুলি এবং ইললিগাল জিনিসপাতি পায়। এরশাদকে মার্ডার এবং ইললিগাল কাজ কারবার করার জন্য 4 বার যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। আর 2004-এ আবার অ্যাপিল করার পর এরশাদকে ফাঁসির আদেশ দেওয়া হয়। জেলে থাকাকালীনও এরশাদ অনেক লোকের সাথে দেখা করতো, আই গেস ওর ফ্যানদের সাথে। এমনই একটা মহিলার কাছে ও জিজ্ঞেস করে যে আমাকে কি ফাঁসি দেওয়া হবে। মহিলা বলে যে না, এমন কিছু হবে না নেই তোমার সাথে। কিন্তু এরশাদ শান্ত আওয়াজে বলে যে না, আমি জানি যে আমাকে ফাঁসি দেওয়া হবে এবং আমি আমার মরার পুরো দৃশ্য স্বপ্নে দেখছি। আমি তো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়। তো এইখানে আজকের কেস শেষ হচ্ছে। হোপ ইউ লাইক দ্য ভিডিও। আর যেহেতু এই টাইপের ভিডিও বানাতে অনেক এফর্ট লাগে, তাই একটা লাইক আর কমেন্ট মোটিভেট করে আমাকে। আর লাস্টে এটুকুই বলতে চাই, স্টে সেফ অ্যান্ড বাই।